দেখুন, বিধানসভা নির্বাচনে যে দুটি বিধানসভা কেন্দ্রের দিকে সবথেকে বেশি নজর থাকবে, একেবারে পয়লা নম্বরে তার নাম হচ্ছে ভবানীপুর এবং দ্বিতীয় হচ্ছে নন্দীগ্রাম। আর এইবার খবর পাওয়া যাচ্ছে ভবানীপুরে ৫১,০০০-এরও বেশি নাম বাদ যাচ্ছে, অন্যদিকে নন্দীগ্রামের সংখ্যাটা ১৪,০০০ ছাড়িয়ে যাচ্ছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রুমা, দেখো বলে রাখি, দুটো হাই প্রোফাইল বিধানসভা ক্ষেত্র, সেখানে দেখা যাচ্ছে যে ভবানীপুরে যেখানে ড্রাফট লিস্টে গিয়েছিল ৪৪,৭৭০ জনের নাম বাদ গিয়েছিল, ফাইনাল লিস্টে ২,৩৪২ এবং যেটা বিবেচনাধীনের পর এলো ৩,৮৯৩ জনের নাম, মোট হচ্ছে ৫১,০০৫ জনের নাম বাদ যাচ্ছে। অন্যদিকে যদি নন্দীগ্রামের দিকে লক্ষ্য রাখি, নন্দীগ্রামে ছিল সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাচ্ছে ৩,৪৬১ জনের নাম বাদের তালিকায়, খসড়া তালিকায় বাদ ছিল ১০,৬০৪, চূড়ান্ত তালিকায় বাদ ৩৯৭, মোট বাদ হচ্ছে ১৪,৪৬২ জন। এবং দেখো আজকে একদম যে সেকেন্ড ফেজের যে নমিনেশন, সেটা কিন্তু আজ রাতেই ফ্রিজ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে কিন্তু যে লিস্ট যদি কমিশন মনে করে সেটা বের করতে পারে, কিন্তু এই যে ফাইনাল লিস্ট, এই যে ফার্স্ট ফেজে যে ইলেকশন হওয়ার আগে যে নমিনেশন ছিল, সেই সময় যে লিস্ট বেরোলো, সেই লিস্টের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে দুটি হাই ভোল্টেজ যে যেখানে বিধানসভা কেন্দ্র, সেখানে ভবানীপুরে আরো একবার বলে দিই ৫১,০০৫ জনের নাম বাদ যাচ্ছে এবং নন্দীগ্রামে যাচ্ছে ১৪,৪৬২ জনের নাম। বেশ রুমা, তোমাকে ধন্যবাদ। এই ভবানীপুর নিয়ে আজকে কিন্তু হলদিয়াতে দাঁড়িয়ে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন ৫ বছর আগে নন্দীগ্রাম যে বদলের পথ দেখিয়েছিল, সেই পথে হেঁটেই ভবানীপুরে এবার জয় পাবে, অর্থাৎ বদল আসবে বিজেপির হাত ধরে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাম বাদ দিয়েও কিচ্ছু করতে পারবে না ভবানীপুরে। কে কি বললেন দেখুন। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। আমি বলি তুমি ঘেচু করবে, বাংলা দখল করবে, বাংলা বিরোধী। ২১ বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠেছিল নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্য। সামনে আরও একটা বিধানসভা ভোট, এবার কুরুক্ষেত্র ভবানীপুর। প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে ভোটযুদ্ধের আগে রাজ্যে এসে ৫ বছর আগে স্মৃতি উস্কে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। ये परिवर्तन की आंधी है, ये टीएमसी की निर्मम सरकार के जाने का ऐलान है। मेदिनीपुर ने, नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। মিনাখার সভা থেকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে টেলিফোনটারে পড়ে আমোদি প্রমোদি ভাই বলে আমি সোনার বাংলা গড়ব। তোমরা বাংলাকে টার্গেট করেছো, বাংলা জিতে আমরা দিল্লিকে টার্গেট করব। বিজেপিকে করতে হবে একেবারে শূন্য, আর তৃণমূলকে করতে হবে একেবারে পূর্ণ। নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ভবানীপুরে ও নন্দীগ্রামের পুনরাবৃত্তি ঘটাবেন শুভেন্দু অধিকারী? সেই ফলাফলের দিকে যখন তাকিয়ে রয়েছে গোটা দেশ, তখন ভোটের মুখে চলছে হুঙ্কার পাল্টা হুঙ্কার। মাননীয় মোদীজি, বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি আমাকে বলেছেন নন্দীগ্রামে তো তোমাকে জিততেই হবে, আর ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাতে হবে। আমি ভবানীপুরেও করে দেখাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে।
ভাবছো বহিরাগতদের ভোটে জিতবে? বাইরে থেকে লোক এনে জিতবে? টাকা খরচ করে জিতবে? 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, ফলাফল জানা যাবে 4 মে। বিজন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রধানমন্ত্রী তখন মঞ্চে বসে রয়েছেন, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কৃষ্ণারুদা। শুভেন্দু অধিকারী ভবানীপুর জিতবেন শুধু বলছেন না, দর্শকদের মনে থাকবে যে এর আগে বলেছিলেন শুভেন্দু অধিকারী 25,000 ভোটে ভবানীপুর তিনি জিতবেন। এবং নরেন্দ্র মোদী, আপনি শুনলেন কৃষ্ণারুদা, জয়ের বিষয়ে ভবানীপুরে অনেক বেশি প্রত্যয়ী। না, গতবার চুরি করেছিলেন, লোডশেডিং করেছিলেন, এবার সেটা হতে দেব না, আমরা সেই ব্যাপারে সতর্ক এবং সজাগ আছি। এখন বিষয়টা হচ্ছে যে শুভেন্দুবাবুকে হয়তো বলতে হবে, কুচবিহারের সভাতে উনি ডাক পাননি, এটা শুভেন্দুবাবু স্বীকার করেছেন। আর 25,000টা উনি ভুল করে বলে দিয়েছিলেন, গলতি হো গিয়া হ্যাঁ, উনি নিজে সেটাও স্বীকার করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে 10 বছর আগে 2016তে ইনারা এই বঙ্গ নির্বাচনের আগে একটি স্টিং অপারেশন প্রকাশিত করেছিলেন, যেটাকে আমরা নারদা স্টিং হিসেবে দেখি। তার অন্যতম অভিযুক্ত ছিলেন এই শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে কৃষ্ণানন্দা নিঃসন্দেহে যদি তৃণমূল কংগ্রেস, আমি তোমার কাছে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যাপারে যদি এতটাই আত্মবিশ্বাসী থেকে থাকে, তাহলে যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন এইরকম একটা অশান্তির পরিবেশ কি কারণে সৃষ্টি হলো, যার জন্য পুলিশ আধিকারিক তাকে সাসপেন্ড পর্যন্ত কমিশন করে দিল? না, কমিশন বলে তো এখন কিছু নেই, এখন তো বিজেপি পন্থী নির্বাচন কমিশন। তোমরা যেমনি বিজেপি এই তৃণমূল পন্থী বিএলও বলো, এখন থেকে বলো। কালকের টুইটের পর পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশনও তাদের এই পরিচয়, নতুন পরিচয়টা রাগডাক করছে না। তোমরা দয়া করে বিজেপি পন্থী নির্বাচন কমিশন এবার থেকে বলো। এখন বিষয়টা হচ্ছে 2016 বলা যাবে না। না, আমি বলছি এই তৃণমূল পন্থী বিএলও সংগঠন যদি তৃণমূলের পতাকা হাতে তারা বিক্ষোভ দেখায়, তাও বলা যাবে না। তোমরা তো বলছো, তারা দয়া করে না, হাতে তৃণমূলের পতাকা থাকলে আমি কি বলবো? কংগ্রেস পন্থী, বিজেপি পন্থী বলবো? গতকাল টুইটের পর থেকে বিজেপি পন্থী নির্বাচন কমিশনটা বলো। এখন বিষয়টা হলো হুমায়ুন কবিরের যে স্টিংটা আজকে প্রকাশিত হয়েছে, তো সেই বিষয়টাও তো একটু আমাদের মনোনিবেশ করতে হবে। 1,000 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর, আসামের বিজেপির মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী, এবং এই যে নারদার অন্যতম অপরাধী বিজেপির কাঠগড়ায় দাঁড় করানো 2016 এই শুভেন্দু অধিকারী, এতজনের নাম আছে, ইডি আসবে নাকি? বেশ, নিঃসন্দেহে ওফেলিয়া সিনহা বিজেপির মুখপাত্র তার উত্তর দেবেন। আমি শুধু এর সঙ্গে একটু সংযোজন করে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন নমিনেশন ফাইল করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, তখন এইটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে স্থানীয়দের বা সেখানকার ভোটারদের কোথায় সমর্থন, মাত্র 16 জন স্থানীয় ছিলেন, বাকি সবাইকে 500 টাকা ভাড়া করে আনা হয়েছে। এই অবস্থায় ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবেন কিভাবে? এইটা তৃণমূলের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কোনো প্রার্থীকে নিয়ে ভাবতে হবে না, উনি ওনার নিজের সিটটা নিয়ে সবার আগে ভাবুন। উনি নিজের বক্তব্যের সময় বলে দিয়েছেন, তোমাদের জন্য মানুষ তৈরি আছে পশ্চিমবঙ্গের, মানে বিজেপির জন্য। হ্যাঁ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের গণদেবতা একেবারে প্রস্তুত আছেন। উনি কি বললেন না বললেন তাতে কিচ্ছু যায় আসে না। মোদিজি স্পষ্ট করে দিয়েছেন, ভরসা দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে, এবং সেই ভরসার উপরে নির্ভর করেছে পশ্চিমবঙ্গবাসী। 15 বছর যেভাবে তারা শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নারীরা সুরক্ষা পায়নি, সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গবাসী দেখেছে কিভাবে নিঃশেষ হয়ে যেতে হয়। তারা অন্তঃশ্বাস শূন্য এখন পশ্চিমবঙ্গ, তাই তারা এখন পরিত্রাণ চাইছে এই মিথ্যাশ্রী পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। এবং ওনার যে রিপোর্ট কার্ড 4 মে পশ্চিমবঙ্গবাসী ওনার হাতে ধরিয়ে দেবেন। এবারে আগেরবার কম্পার্টমেন্টাল পেয়েছিলেন, এবারে বিরোধী দলনেত্রী পর্যন্ত উনি হতে পারবেন না, কারণ এবারে ফেল মানে ফেল সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি। এটা সুনিশ্চিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। ভয়ে ওনাদের হৃৎপিণ্ড এখন শুকিয়ে যাচ্ছে, যার জন্যে এখন যেটা দেখা যায় যে বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। উনি মঞ্চের ওপর থেকে একেবারে যশস্বী প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রীকে উনি অকথ্য ভাষা ব্যবহার করে সম্বোধন করছেন। আগে ভাষা ব্যবহার উনি শিখুন, তারপরে উনি কথা বলতে আসবেন। আর পশ্চিমবঙ্গবাসী যেভাবে রেখেছে, অভয়াকাণ্ড থেকে শুরু করে এত চুরি জোচ্চুরি, তারা বীতস্পৃহ। আর এবারে দেখা গেছে ওনার বুকটা আরও কাঁপছে, কারণ দেখা যাচ্ছে যে একেবারে 51,000-এর ওপর বাদ চলে গেছে ভবানীপুরে, ওখানে 14,000-এর বেশি। এবার দুটো জায়গাতেই উনি যাই করুন না কেন, অনেক অনেক ওনার মনের মধ্যে ভয় আছে। ভবানীপুরে উনি হেরে বসে আছেন, এটা উনিও জানেন, যার জন্য উনি একটা ব্রিগেড করতে পারলেন না।
নির্বাচনের আগে ওনার একটা দরকার ছিল ব্রিগেড করা, সেই ব্রিগেডের বদলে এখন আনাচে কানাচে অলিতে গলিতে শুনছি আজকে নাকি বাগুইহাটি বাজারে গিয়ে উনি মিটিং করছেন। এইগুলো থেকে বোঝা যায় উনি রাস্তায় ছিলেন, সেই অগ্নিকন্যা এখন ঘুগনিকন্যায় পরিণত হয়ে আবার রাস্তায় এসছেন, পথে বসছেন, দাবি নিয়ে আন্দোলন করছেন। অতএব যার স্থান যেখানে পুনরায় পুনঃমূষিক ভব উনি হয়ে গেছেন। হ্যাঁ, আমি শুধু এইটা অখিলেশ সিনহাকে স্মরণ করিয়ে দেবো যে রাস্তায় নেমে আন্দোলন করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 15 বছর ধরে তিনি রয়েছেন। আমি এইখানে একেবারে তথ্য পরিসংখ্যান নিয়ে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসি। 21-এ যখন বাই ইলেকশন হলো, মানে নন্দীগ্রামে পরাজয়ের পর যখন ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন, 58,835 ভোটে তিনি জিতেছিলেন। এইবারে 24-এর লোকসভা নির্বাচনের ভবানীপুরের যদি বিধানসভা ওয়ার্ডে ফলাফল দেখা যায়, এই এগিয়ে থাকার সংখ্যাটা কমে 8,000-এর কিছু বেশি হয়। আজকে যখন 51,005 জনের নাম এই ভবানীপুর থেকে বাদ যাচ্ছে, কার স্বস্তি কার অস্বস্তি প্রদীপদা? না, অবশ্যই তৃণমূল কংগ্রেসের অস্বস্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ একটা বড় সংখ্যক নাম যদি ডিলিট হয়, অর্থাৎ প্রশ্নচিহ্ন থেকে যায় তাদের উপরে যে তারা এতদিন কেন ছিল। এবং তার থেকেও বড় কথা যে ইলেকশন কমিশন যখন বছরে 4 বার করে বসে, তাদেরকে সহায়তা কেন্দ্র হয়ে সাহায্য করে কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, এবং যেহেতু সংগঠন ওখানে তৃণমূল কংগ্রেসের, তাদের উপর একটা দায়িত্ব থাকে যে এই ভুয়ো ভোটার তারা ওখানে কেন ছিল এতদিন, সেই প্রশ্ন কেন তোলা হয়নি। আজকে 58,000 কত বাদ গেছে যে ভবানীপুর কেন্দ্রে, সেইটার মধ্যে বেশিরভাগ 51,000-এর মধ্যে সবাই তো বৈধ ভোটার, মানে অবৈধ ভোটার ছিল এরকম, মানে বৈধ ভোটারের সংখ্যা সেখানে কটা? ধরে নিই আমি ইচ্ছে করে বৈধ ভোটার 10,000, 40,000 বৈধ ভোটারকে তো বাদ দেওয়া হয়নি, আগেই তো অনেকটা বাদ গেছে। তাহলে এই জায়গায় এদেরকে রাখা কার জন্য হয়েছিল? এবং আজকে অঙ্কের হিসাবে, তবে একটা কথা এটাও বলা সত্যি যে অঙ্কের হিসাব যদি হয়, তাহলে যে যেখানে জিতেছে ভোট কমলে তার সেখানে চিন্তার ভাঁজ। তাহলে ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার ভাঁজ হয়, তাহলে নন্দীগ্রামে যেখানে 1956 ভোটে জেতা শুভেন্দু অধিকারী, তাহলে তার পক্ষে আজকে 14,000 যে ভোট কমে গেল, মানে মানুষ যে নেই, সেখানে কি তার বিপক্ষে যাবে? অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে যে যেখানে যে মার্জিন তার বেশি বা তার সমসংখ্যক যদি নাম বাদ চলে যায়, তাহলে যিনি জিতেছেন তার জেতার উপরে একটা প্রশ্নচিহ্ন থাকছে। বেশ, এই দেখুন হিসেব নিকেশের কথা হচ্ছিল, কে কোথায় অঙ্কের হিসাবে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কার এত নাম বাদ যাওয়াতে কার লাভ কার ক্ষতি। দেখুন ভোটের সবটাই তো আর অঙ্ক বা পাটিগণিতের হিসেব নিকেশে হয় না, রসায়নও তার মধ্যে অনেকটা থাকে। কিন্তু হিসেবের কথা প্রধানমন্ত্রীর মুখে আজকে শোনা গিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, সবার হিসেব হবে, বেছে বেছে হিসেব হবে। এই কথা আজকে প্রধানমন্ত্রী ফের বলেছেন। পাল্টা বদলা নেওয়ার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে। দেখুন, सबका साथ सबका विकास, और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো। বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে প্রধান হাতিয়ার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও যেটা বারবার স্পষ্ট হয়ে গেছে, প্রথমে ব্রিগেডের মঞ্চ, তারপর কোচবিহার, আর এবার হলদিয়ার সভা থেকেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল হিসেব নেওয়ার কথা। हमारा सिद्धांत है, हमारा मंत्र है, सबका साथ सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध है, लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास, और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का सबका हिसाब होगा। অন্যদিকে বদলার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে। একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এর আগে রবিবার কোচবিহারের সভা থেকেও বেছে বেছে হিসাব নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। मैं आपको भरोसा देता हूं
इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। 14 মার্চ ব্রিগেডের মঞ্চ থেকেও নরেন্দ্র মোদীর গলায় শোনা গেছিল একই হুঙ্কার। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। প্রধানমন্ত্রীর এই লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। লুটেরার হিসাব কি হবে? বিজেপি সারা দেশে, বাংলা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে সারা দেশে অন্য দলের যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছে, সিবিআই ইডি দাবি করেছে, গ্রেফতার দাবি করেছে, পরবর্তীকালে তাদেরকেই দলে নিয়েছে। কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে উপমুখ্যমন্ত্রী, কাউকে বিরোধী দলনেতা আপনারা করেছেন। আপনারা আবার দুর্নীতি নিয়ে কোন মুখে কথা বলছেন? সব মিলিয়ে ভোটের 2 সপ্তাহ আগে রাজ্য রাজনীতি সরগরম। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। প্রধানমন্ত্রী বলছেন যে সবার হিসেব হবে, মানে যারা অন্যায় করেছেন, যারা দুর্নীতি করেছেন, একজনকেও রেয়াত করা হবে না, প্রত্যেকের হিসেব হবে। আমি বলছি পার্থদা, এই হিসেব করার দায়িত্ব তো কেন্দ্রীয় এজেন্সির ওপর আদালত দিয়েছিল, যেখানে অভিযুক্ত হিসেবে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের নাম এসেছিল, তাদের এমনকি তাদের পুলিশ হেফাজত থেকে জেল হেফাজত পর্যন্ত হয়েছিল, বেশিরভাগই আজকে জামিনে মুক্ত। শুধু তাই নয়, তাদের কয়েকজনকে তৃণমূল আবার প্রার্থী পর্যন্ত করেছে। সেই হিসেবটা কি পূর্ণ হয়েছে যে নতুন করে হিসেবের কথা বলছেন প্রধানমন্ত্রী? এটা কিন্তু অনেকেই বলছেন। হ্যাঁ, মহামান্য আদালত, বিশেষ করে আমাদের এখানে কলকাতা হাইকোর্ট, তাদের উপর দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সেই সব এজেন্সিগুলো। আর তাদের ব্যাপারে সেই সমস্ত মহামান্য বিচারকদের কি বক্তব্য যদি আমরা শুনি, সেটাতেই তো আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এমনকি ওই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাকি কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। কেন নেই রিপোর্ট না, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি নাকি বলেছেন আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ওনারা সেটাই লিখে চলে এলেন। আর সবকা সাথ সবকা বিকাশ, দেখুন ভারতবর্ষের স্বাধীনতার পর সবচেয়ে বড় বৈষম্য সে তো আজকে। সবচেয়ে বড় বেকারত্ব গত 50 বছর, 1974-এর পর 52 বছরে, এটা এখন 1953 সালের পর এই যে ব্যাংক লোন নেওয়ার যে রেট, সেটা যে বাড়ার যে ব্যাপারটা সবচেয়ে কম এখন এই সময় আছে। 65 লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেছে ওই ডিমানিটাইজেশনের পর, সেগুলো খোলেনি। শুধুমাত্র এমএসএমই সেক্টরে 1 কোটি মানুষের চাকরি গেছে। তো এই সবগুলো যখন হচ্ছে, তখন এই যে সবকা সাথ সবকা বিকাশ, এটা যে কত বড় একটা মাওতা, সেটা নরেন্দ্র মোদীর ওই বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা পাওয়ার মতোই ব্যাপার। সীমান্ত সুরক্ষা নিয়ে উনি বলছিলেন, উনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তৃণমূল কংগ্রেসের এখানে পার্ট আছে, এটা নিয়ে তো অস্বীকার করে লাভ নেই। আমরাও বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেসের অবশ্যই এখানে একখানা পার্ট আছে, কিন্তু বিএসএফের দায়িত্ব কি তিনি অস্বীকার করতে পারবেন? যে মানুষগুলো পশ্চিমবাংলায় ঢুকলো, সেটা নয় তৃণমূল কংগ্রেস ঢোকালো, তারপর সেই মানুষগুলো যখন হরিয়ানা, দিল্লি, রাজস্থান এসব জায়গায় যাচ্ছে, সেগুলো কাদের দায়িত্ব? আর যে 4100 কিলোমিটার এলাকায় যে বাংলাদেশের বর্ডারে যে ফেন্সিং দেওয়ার কথা, 80% মতো ফেন্সিং দেওয়া হয়েছে, 20% ফেন্সিং দেওয়া হয়নি, সেগুলো সব আমাদের আমলে হয়েছে। 1986 সালে শুরু হয়েছিল, আমাদের আমলে হয়েছে। তৃণমূল কংগ্রেস, এই ভারতীয় জনতা পার্টি আমলে কটা হয়েছে? বাংলাদেশে পাঠানো হয়েছে যারা ভারতীয় নাগরিক নয়, সেই সংখ্যাটা প্রায় 1 লাখের কাছাকাছি, 95,000 থেকে 1 লাখ মতো। ভারতীয় জনতা পার্টির আমলে 3,500, এটা সরকারি হিসেব না। আমি বলছি আপনাদের আমলে, কংগ্রেসের আমলে, ইউপিএ 1, ইউপিএ 2 বা তার আগে কংগ্রেসের আমলে এত কাজ হয়েছে, তারপরেও তো এটা প্রশ্ন হবে যে তারপরেও বিভিন্ন রাজ্যে, কয়েকটা রাজ্যে শুধুমাত্র ওই শিবরাত্রির সলতের মতন কেন কংগ্রেস টিকে আছে? অধিকাংশ রাজ্য কার্যত বিজেপি বা এনডিএ শরিকদের হাতে কেন চলে যাচ্ছে? বাংলায় কংগ্রেস এখনো পর্যন্ত শূন্য কেন? আমি বলছি প্রশ্ন একাধিক, দাবি রয়েছে, তার পাল্টা প্রশ্নও রয়েছে। বিজেপি মুখপাত্র অফিলিয়া সিনহার কাছে আসবো। 2011 অনওয়ার্ডস যদি দেখেন, বিভিন্ন নির্বাচনে তৃণমূল কার্যত এই স্লোগানটাকে ধরে রেখেছিল যে বদলা নয় বদল চাই। এইবার কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গত কয়েকদিনে প্রায় প্রত্যেকটা নির্বাচনী প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নেওয়ার ডাক দিচ্ছেন। উনি যে গানটি প্রথমে ধরেছিলেন 11 সালে, তারপরে যেই উনি মসনদে বসলেন, সঙ্গে সঙ্গে বদলার পর বদলা নিয়েছেন, এবং সেটা আমরা চোখে দেখেছি। আমাদের বিজেপি কর্মীদের ওপর
যা নয় তাই অত্যাচার করেছেন, এমনকি 400 কেন তারও বেশি সংখ্যায় বিজেপি কর্মীকে হত্যা করেছেন। আর এবারে সেই রাগ, কারণ উনি হেরে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তাই প্রকাশ্যে বলে ফেললেন বড় গলা করে যে বদলা উনি নেবেন। আসলে চোরেরা যা কাজ করেছে সম্পূর্ণ বদলার কথা তো শুভেন্দু অধিকারীও বলেছেন, না পশ্চিমবঙ্গবাসীকে লুট করেছে, সেই বদল হলে বদলা হবে, পশ্চিমবঙ্গবাসীর হিসাব নেওয়া হবে, তাদের করের টাকার অবশ্যই হিসাব নেওয়া হবে। পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্য টাকা, সেই টাকা লুট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার হিসাব তো অবশ্যই আমরা নেব। তুমি পাটিগণিত আর রসায়নের কথা বলছিলে, প্রথমে পাটিগণিতটা বলি যে হ্যাঁ 2 লক্ষ কোটি টাকা বাংলা থেকে নেওয়া কর, সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ফেরত দেওয়ার কথা, 2 লক্ষ কোটি টাকা বকেয়া দেয়নি, বাংলার মানুষ হিসেব নেবে। এই এসআইআর করে 200-র বেশি বাঙালির হত্যা করেছে বিজেপি সরকার, বাঙালি এর হিসাব নেবে। 91 লক্ষ বাঙালির নাম কেটেছে, বাঙালি এর হিসাব নেবে। এবার আসি তোমার রসায়নে। এই যে সুন্দরভাবে প্রতীক বলল যে তারা কেন ছিল, সত্যি 91 লোক যদি বেআইনি হয়, বাংলাদেশি হয়, রোহিঙ্গা হয়, তারা কেন ছিল? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছিল যে নন্দীগ্রামে হোক বা কলকাতা শহরে হোক, যেখানে হোক, এই যে বাংলা থেকে সাংসদরা গেছে, সারা ভারত থেকে সাংসদরা গেছেন, সকলেই রিজাইন করুন, সকলে রিজাইন করুন। তাহলে তো বাংলাদেশ তো মৃত মানুষ ছিল, তো মৃত মানুষ ছিল, মৃত মানুষ ছিল, তো ধরে নিলাম মৃত মানুষকে তুই বাদ দাও, কিন্তু তারপরে যদি ছিল, তার ভিত্তিতে যদি একই কথা তো এই রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এই একই কথা যে পরপর 2016 থেকে 2024 থেকে 2021-এ যা যা ভোট হয়েছে, সেক্ষেত্রেও সে একই কথাগুলো প্রযোজ্য। ওপারে যদি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলা হয়, এপারে তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য হবে না কেন? নিঃসন্দেহে প্রশ্ন উঠবে, এবং তা নিয়ে আলোচনা আমাদের পরবর্তী পর্যায়গুলোতে সমানভাবে চলতে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।